হ্যাঁ, তাহলে 1 নম্বর প্রশ্নটা কি হলো? যে খালি প্লাস্টিকের বোতলকে মোচড়ানো হলে তা সংকুচিত হয়, আর এতে বোতলটি আকারে ছোট হয়ে যায়। যায়। ঠিক আছে কিনা? এক্ষেত্রে বল প্রয়োগের ফলে পদার্থের আকার পরিবর্তন হয়েছে। আচ্ছা, 2 নম্বরটা নাম বলো তো। দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন 2টি কাজের উদাহরণ দিই, বলো। দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের নাম হলো রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধা, কাগজ ভাঁজ করা। কাগজ ভাঁজ করা। হ্যাঁ, ওকে। এখানে তারপরে কি বলেছে? গ নাম্বারটা, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? বলো, মরিয়ম বলো। ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে এর উপর বল প্রযুক্ত হয়। প্রযুক্ত হয়। বোতলে যে অংশে চাপ দেওয়া হয় সে অংশ চ্যাপ্টা বা সংকুচিত হয়ে যায়। হ্যাঁ, এই চাপ সরিয়ে নিলে বোতলটি সাধারণত আগের আকার সাধারণত আগের আকার ফিরে পায় না। না। হ্যাঁ, হয়েছে। আনাম, তোমার কি ঠিক আছে? ছবি জি। দাও দেখি, ছবি দাও। ওকে। তাহলে একটি প্লাস্টিকের বোতল কে মোচড়ানো ময়কার করনি কেন মরিয়ম? ময়কার হবে, ময়কার চ ডাইবিন্দ ডয়াকার দন্ত নয়কারে ন। ঠিক করো। ওকে। এতে বোতলটি আকার ছোট হয়ে যায়, আর এক্ষেত্রে বল প্রয়োগ পদার্থের আকৃতি পরিবর্তন হয়ে যায়। দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন 2টি কাজের নাম হলো রাবার ব্যান্ড। ব্যান্ড বানান কি লিখেছো? ব্যান্ড বানান কি? বৈজফলা আকার নয় ডয় যুক্ত। ব্যান্ড দিয়ে চুল বাঁধা, আর হচ্ছে কাগজ ভাঁজ করা। ঢাকনা ছাড়া বানানকে ছালা লিখেছো কেন? ছাড়া, রবীন্দ্র একাডেরা ছাড়া। যেগুলো বলছি তাড়াতাড়ি ঠিক করে নাও। চ্যাপ্টা বানান কি লিখেছো? মরিয়ম চয় জফলা আকার বলেছিলাম, ছয় হাসে লিখেছো কেন? চয় জফলা আকার পয়টয় যুক্ত আকার। আর বোতল বানান, প্রত্যেকটা বোতল বানান ভুল। বোতল বানান বয়কার না মরিয়ম?
যেগুলো বললাম ওগুলো ঠিক করে নাও। আনাম কি করেছে দেখি। বোতলকে মোচড়ালে বোতলটি সংকুচিত হয়, এতে বোতল বানানে আনামেরও ভুল। বোতল লিখেছো, বয়কর করো। করেছি। রাবার ব্যান্ড, রাবার ব্যান্ড বজ্রফলা আকার নেই, আকার দাও। দিয়ে অন্তত এর ফোঁটা নেই। বাধাতে চন্দ্রবিন্দু বলেছিলাম বয়ের ওপরে। ঠিক করেছো আনাম? জি এখানে জি জি প্রত্যেকটা যেখানে যেখানে বোতল লিখেছো সেখানে মরিয়মেরও আনামেরও বোতলে ভুল। এগুলো ঠিক করে নাও। ঠিক করেছি। সরিয়ে বানানে তালে বসাও কেন? দন্ত স হবে। সরিয়ে নিলে বোতলটি আবার আগের অবস্থান ফিরে পায় না। না হবে আনাম। ওকে। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো লিখালাম এই এগুলো প্রশ্নগুলো হোমওয়ার্ক। মোটামুটি হ্যাঁ এগুলো আবার হোমওয়ার্কে লিখবা। আগে প্রথমে পড়ে নিবা, তারপরে ওকে মিস। লিখবা। আমাদের ওকে হোমওয়ার্কে মিস। লিখার বিষয় থাকবে হচ্ছে, এটা হচ্ছে কত নম্বর পেজ? এটা হচ্ছে ৭৯ নম্বর পেজ। ৭৯ নম্বর পেজের ৪ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ক খ গ। লিখে নাও, না হলে মার্ক করে নাও। আর আমাদের এমনি পড়া ছিল, আমি কিন্তু হচ্ছে অধ্যায় ৭-এর পানি পড়াচ্ছিলাম। আমি পানি নিয়ে যে এগুলো কিন্তু আলোচনাও করেছিলাম। মরিয়ম লিভলি না কেন? মনে হয় ফোনের সমস্যা নাকি, লিভ নিয়েছে, নাহলে কারেন্ট চলে গেছে। আচ্ছা ওকে, আমি একটু এটা রেকর্ড যেহেতু ইয়া হচ্ছে, এদিকে দেখো। আমি কিন্তু আনাম তুমি মনে হয় ক্লাসটা করোনি, আমি পানি নিয়ে আলোচনা করেছিলাম। আমি একটু অল্প একটু আলোচনা করছি, একটু শুনে নাও। হ্যাঁ, পানির অপর নাম কি বলো তো? জীবন। হ্যাঁ, পানির অপর নাম জীবন। এবার এখানে কি বলেছে দেখো, আমাদের পৃথিবীর কত ভাগ পানি আর কত ভাগ মাটি বলো? পৃথিবীটা ৪ ভাগ। ৪ ভাগের মধ্যে কত ভাগ ৪ ভাগের মাটি? মধ্যে ৩ ভাগ পানি, ১ ভাগ ১ ভাগ মাটি, এক যেটা আমরা হচ্ছে মাটি। স্থল বলি, তাই না? জি স্থল জি বলতে মিস। হচ্ছে মানে ডাঙ্গা বোঝায় বা শুকনা। হ্যাঁ, স্থল মানে যেটা হচ্ছে দেখো ৩ ভাগ পানি, এই পানিগুলো হচ্ছে চারিদিকে সাগর মহাসাগরের মধ্যে আছে। আর ১ ভাগ যেটা স্থল, সেই জায়গায় আমরা হচ্ছে বাস করি। ঠিক আছে? এখানে বলেছে দেখো পানির উৎস। পানির উৎস বলতে কি বোঝায় বলো তো? আমরা যেখান থেকে পানি পাই, তাই না? আমি যদি বলি কয়েকটি পানির উৎসের নাম লিখো, তাহলে কয়েকটি পানির উৎসের নাম হলে আমরা কি লিখবো? পুকুর, নদী নালা, খাল বিল, সমুদ্র, পানির কল ইত্যাদি, তাই না নাম? জি মিস। এগুলো হচ্ছে পড়বা। এই পেজগুলো আমি এই যে পানির পুরা এটা মরিয়মকে পড়ানো হয়েছে, তুমি একটা ক্লাসে ছিলে না, এর জন্য আমি আবার বিস্তারিত তোমাকে একটু বলে দিলাম। পানির উৎসগুলোকে ২ ভাগে ভাগ করা যায়। ২ মিস ভাগে পানির, পেজ নাম্বারটা বলেন। এখানে বলছে পানির উৎসগুলোকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক হুম, উৎস, হুম। আর আরেকটা হচ্ছে মানুষের তৈরি উৎস। আচ্ছা, এখন প্রাকৃতিক উৎস কোনগুলো বলো তো? যেগুলো হচ্ছে প্রকৃতি মানে প্রকৃতি থেকে আসে, মিস, বলো? আমি মনে হয় এই ক্লাসে ছিলাম। ও, তাহলে ওকে। তারপরে আমি আবার একটু আলোচনা করে নিলাম, যেহেতু আগামী ক্লাসে আমার এটা হবে। ঠিক আছে? আমাদের পড়তে তো সমস্যা নেই, আবার আমাদের রিভিশন করা হয়ে গেল। জি তাহলে মিস। পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? পানির উৎসগুলোকে ২ ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, ১ নম্বর কি বলতো? প্রাকৃতিক উৎস। ১ নম্বর প্রাকৃতিক উৎস আর একটা মানসিক উৎস।
মানুষের তৈরি উৎস। মানুষের তৈরি উৎস। হ্যাঁ, এখন প্রাকৃতিক উৎস আমাদের কোনগুলো বলো? যেগুলো হচ্ছে বৃষ্টি, নদী নালা, হিট, তারপরে হচ্ছে সমুদ্র, এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস। ঠিক আছে? জি। আর মানুষের তৈরি উৎস কোনগুলো? পুকুর, নলকূপ, পানির খাল, কল, বিল। বুঝছো? এগুলো জি হচ্ছে মিস। এগুলো হচ্ছে কি বলো? এগুলো হচ্ছে পানির উৎস। আমরা কোন পানি খাবো বলো? আমরা কোন পানি? আমরা বিশুদ্ধ পানি খাবো, তাই না? বিশুদ্ধ মানে যে পানিতে কোনো জীবাণু থাকে না। আর বর্ষাকালে জি। আমাদের কোন সময় আমাদের দেশে বেশি বৃষ্টিপাত হয় বলো তো? বর্ষাকালে। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। আর যখন বৃষ্টিপাত হয় তখন কি হয়? খাল, বিল, নদী, নালা এগুলো কি হয়? পুকুর এগুলো কি পানিতে ভরে যায় না? জি। আর এগুলো হচ্ছে ভূপৃষ্ঠে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে। আমাদের ভূপৃষ্ঠে পানি ক্রমাগত বাষ্পে, বাষ্প মানে কি? পানিটা যেটা ওই যে গরম পানি যখন দেখবা আমরা যখন পাতিলে গরম পানি পানি গরম করি, তখন দেখবা যে ওই গরম পানির একটা ধোঁয়া ওঠে না? ওটা জি দেখবা যে মিস। উপর দিকে ধোঁয়াটা উঠে যাচ্ছে, ওটা কিন্তু বাষ্প। ঠিক আছে? তা আমাদের হচ্ছে যে খাল, বিল, নদী, নালার পানিগুলো এগুলো সূর্যের তাপে বাষ্প হয়ে কিন্তু আকাশে উঠে যায়। ঠিক আছে? পরবর্তীতে এগুলো জি। আবার কি হয়? বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে পড়ে এবং চুয়ে চুয়ে ভিতর দিকে ঢুকে ভূগর্ভে জমা হচ্ছে। এখন ভূগর্ভস্থ পানি কি বলছে? মাটির অভ্যন্তরে জমা হওয়া পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি। বিভিন্ন উপায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। আমরা ভূগর্ভস্থ পানি কি কি উপায়ে পেয়ে থাকি? বিভিন্ন উপায়ে, যেমন পাহাড়ি অঞ্চলে এ পানি ঝর্ণার আকারে বের হয়ে আসে। আর সমতল অঞ্চলে কূপ খনন করে অথবা নলকূপের মাধ্যমে আমরা এ পানি সংগ্রহ করি। করি। আমি যদি এখন বলি যে কয়েকটি পানি মানুষের তৈরি উৎসের নাম লিখো, তাহলে মানুষের তৈরি পানির উৎসের নাম আমরা কি কি বলবো? পুকুর, কুয়া, পানির কল। পুকুর, কুয়া, নলকূপ। হ্যাঁ, পানির কল। তাহলে আমরা পুকুর বলতে কি পানি। বুঝি, তাই না? পুকুর কিন্তু কি হয়? আমাদের নদী কিন্তু তার কোনো সীমা থাকে না, যেতেই থাকে অনেক বড়। কিন্তু পুকুর কি? পুকুর একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে। ধরো হয় এরকমও হতে পারে, এর চাইতে ধরো বড়ও হতে পারে, তাই না? এই যে দেখো একটা ছবি জি। দেওয়া আছে। আর কুয়া বলতে কি বোঝায়? এই যে একটা জায়গাকে অনেক গর্ত করে, অনেক গভীর করে খনন করে এই যে চারিদিক বাঁধিয়ে ওখানে যে পানিটা উঠানো হয় এটাকে আমরা কি বলি? কুয়া। এগুলো কিন্তু আগের মানুষেরা ব্যবহার করত। আগে যখন নলকূপ ছিল না, তখন মানুষ হচ্ছে যে কুয়ার মাধ্যমে পানি ব্যবহার করে তারা হচ্ছে যে জীবনযাপন করতো। বুঝতে পেরেছো? জি। তারপরে এটা নলকূপ। তারপরে যে পানির কল যেটা বলছে সেটা হচ্ছে যে ট্যাপ। আমরা ওই যে বেসিনের ট্যাপ ব্যবহার করি, আমরা হচ্ছে রান্নাঘরের সিনে হচ্ছে ট্যাপ ব্যবহার করি, গোসলের জন্য ট্যাপ ব্যবহার করি, খাওয়ার জন্য আমরা ট্যাপ ব্যবহার করি, এটাকে পানির কল বলছে। বুঝতে পেরেছো? জি। ওকে। তারপরে এই এই জায়গাটা আমি বলেছিলাম যে পানিকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিঠা পানি আর আরেকটা হচ্ছে লবণাক্ত পানি। মিঠা পানি কাকে বলে? যে পানিতে কোনো লবণ মিঠা। থাকে না, আম- তাই না? আমরা জি। ক্লাসটা শেষ করব। আনাম, একটু 2 মিনিট আর 3-4 মিনিট একটু শুনে নাও মনোযোগ সহকারে। এগুলো কিন্তু আগামী ক্লাসে আমি ছোট ছোট প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে দিব। তাহলে এখানে বলছে দেখো যে যে পানিতে লবণ থাকে না বা লবণের পরিমাণ থাকে না তাকে কিন্তু মিঠা পানি বলে। যেমন হচ্ছে মিঠা পানি বলতে তো আমরা জানি না, নব কি পুকুরের পানি, তারপরে হচ্ছে তোমার কি নলকূপের পানি, বৃষ্টির পানি, তাই না? এগুলো হচ্ছে মিঠা জি। পানির উৎস। আর লবণাক্ত পানি, যে পানিতে লবণ থাকে তাকে আমরা লবণাক্ত পানি বলি। সেসব পানিকে আমরা হচ্ছে লবণাক্ত পানি, যেমন আমাদের লবণাক্ত পানিগুলো কোথায় পাওয়া যায় বলতো? সাগর মহাসাগরে। সাগর মহাসাগরে আমাদের লবণাক্ত পানি পাওয়া যায়। ওকে। ওকে। এখন এই যে নিরাপদ পানি এবং অনিরাপদ পানি এগুলো বলেছে, পানির ব্যবহারের কথা বলেছে। আমাকে যদি এখন বলে আমরা কি কি কাজে পানি ব্যবহার করি, তাহলে আমরা কি কাজে পানি ব্যবহার করি? আমরা খাওয়ার কাজে পানি ব্যবহার করি, গোসলের কাজে, রান্নার কাজে, ঘর ধোয়া মোছার কাজে, কাপড় কাচার কাজে, তাই না? আমরা বিভিন্ন জি। কাজে পানি ব্যবহার করি, থালা বাসন মাজার কাজে, দাঁত ব্রাশ করার কাজে, আমরা এগুলো চাষাবাদের কাজে আমরা হচ্ছে যে পানি ব্যবহার করি। এখানে যদি বলে যে বিদ্যুৎ উৎপাদন করা যায় কিভাবে বলো? নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
করা যায়? এখন বলছে আমাদের এরকম ধরো একটা শূন্যস্থান দিল তোমাকে যে পানি ছাড়া আমরা কি করতে পারি না বলো তো? পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, তাই আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। জি। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক। 86 নম্বর পেজ। আমি হচ্ছে এই এই ইয়া থেকে পড়বা, 86 নম্বর পেজ থেকে ওপরের অংশটুকু থেকে পড়বা। এখান থেকে অনেক প্রশ্ন আছে, পরে তখন আমি আবার এই যে এদিকে যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য, তারপর আমাদের দেহে হচ্ছে কত শতাংশ পানি, প্রতিদিন আমাদের কত গ্লাস পানি খাওয়া দরকার, ঠিক আছে? যদি সম্ভব হয় পড়ে নিও, না হলে এটা আমি হচ্ছে যে আবার পড়ে বুঝিয়ে দিব, বুঝতে পেরেছো? জি। এখানে অনেক প্রশ্ন আছে, যেমন খরা কাকে বলে, হ্যাঁ, তারপরে এই যে ছোট ছোট প্রশ্নগুলো, মানুষের জীবনে প্রায় কত শতাংশ পানি, 60 থেকে 70%। আমাদের প্রতিদিন কত গ্লাস পানি খাওয়া দরকার? 5 থেকে 6 গ্লাস পানি খাওয়া দরকার। খাওয়া দরকার। এবং কোন পানি খাওয়া দরকার? আমাদের হচ্ছে নিরাপদ পানি খাওয়া দরকার, তাই না? আমাদের কোন জি। সময়, কোন ঋতুতে আমাদের বৃষ্টিপাত একদম হয় না বলো? আমরা কয়েক মিনিটের মধ্যে শেষ করব ক্লাসটা, শুনে নাও। তাহলে আমাদের কিন্তু খাবার ছাড়া কয়েকদিন বেঁচে থাকা সম্ভব, কিন্তু আমাদের পানি ছাড়া কিন্তু বেঁচে থাকা সম্ভব নয়। আমাদের কোন ঋতুতে বেশি গরম পড়ে বলো তো? গ্রীষ্ম ঋতু। হ্যাঁ, গ্রীষ্ম ঋতুতে আমাদের বেশি গরম পড়ে। তখন কি হয়? খাল বিল চারিদিক শুকিয়ে যায়। আর এই সময়টাকে আমরা কি বলি বলো? অনেকে বলে না যে খরা। খরা হলে কি হয়? এই যে ছবিতে দেখো, খরা হলে এখানে দেখো যে মাঠ ঘাট শুকিয়ে একদম চৌচির হয়ে গেছে, যে নদীগুলো একদম শুকিয়ে ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, তাই না? এখানে জি। দেখো পানির অভাবে শুকিয়ে যাওয়া নদী। তারপরে এই যে এখানে যে বলেছে যে আমরা পানির অপচয়টা কিভাবে রোধ করব বলো? আমরা অযথা পানি যদি এখন ব্রাশ করি, ব্রাশ করার সময় আমরা কি করি? আমরা যদি দাঁত ব্রাশ করার সময় দাঁত আমি ব্রাশ করছি, কিন্তু আমি পানির কলটা ছেড়েই রেখে দিচ্ছি, তাহলে পানির অপচয় হচ্ছে না? তাহলে আমরা যদি পানি অপচয়ের, আমরা প্রয়োজনের বেশি যদি পানি খরচ না করি, তাহলে কিন্তু আমাদের পানি অপচয় হবে না। আবার গোসলের সময় আমাদের যতটুকু প্রয়োজন তার বেশি যদি আমরা পানি খরচ করি, তাহলে তো আমাদের অপচয় হয়ে যাবে। তাই যদি পানি অপচয় রোধে আমাদের কি কি করণীয়? আমরা প্রয়োজনের বেশি পানি খরচ করব না। অযথা আমরা ব্রাশ করার সময় বা মুখ ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখবো না, ঠিক আছে? আমরা জি। গোসলের সময় প্রয়োজনের বেশি পানি খরচ করব না। আমরা কাপড় ধোয়ার সময় প্রয়োজনের বেশি পানি খরচ করব না। আমরা এমন সময় হয় দেখো, আমরা যখন গোসল করি দেখা যায় আমরা বালতিতে ট্যাপ ছেড়েই রেখে দিই, পানি পড়ছেই পড়ছেই পড়ছেই। এই সময় কি হয়? আমাদের দিকে তো দেখো পানির অভাব হয় না, কিন্তু কিছু কিছু অঞ্চল আছে দেখবা, যে দেখো স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে, সবগুলো কত মানুষ সারিবদ্ধ ভাবে দেখো পানি নিচ্ছে সিরিয়ালে, কতজন সব কলস, এই যে বালতি, এই যে ড্রাম নিয়ে এসে দেখো কত একটু পানির জন্য কত ভাবে সিরিয়াল ভাবে পানি নিচ্ছে। তাহলে আমরা পানির অপচয় রোধে আমাদের কি করা উচিত বলো? প্রয়োজনে আমরা প্রয়োজন আমাদের প্রয়োজন ভাবে আমরা হচ্ছে প্রয়োজন আমাদের যতটুকু দরকার সেভাবে হচ্ছে আমরা পানি ব্যবহার করব। আমরা অযথা যদি জি। হচ্ছে যে পানি ব্যবহার করি, তাহলে কি হবে বলো? অযথা আমরা পানি হচ্ছে যে কি, পানি হচ্ছে কল ছেড়েই রাখছি, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, তখন এভাবে আমাদের পানির ইয়া কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? আমাদের অপচয় হচ্ছে। ওকে, এগুলো একটু যদি জি। সম্ভব হয় এগুলো পড়বা, না হলে আমি হচ্ছে আগামী ক্লাসে এগুলো নিয়ে আবার হচ্ছে যে আলোচনা করবো, কে? ওকে আমি হচ্ছে মিস। যে তুমি হচ্ছে বিশেষ করে তিনটা পেজ, তিনটা চারটা পেজ হচ্ছে একটু পড়ে রাখবা। এখান থেকে হচ্ছে যে আমি ছোট ছোট প্রশ্নগুলো হচ্ছে করিয়ে দিব, আচ্ছা ঠিক বুঝতে আছে পেরেছো? মিস। আনাম, এখানে আমি জি কিন্তু মিস। পৃষ্ঠা নাম্বার আমি উল্লেখ করলাম না। এখানে হচ্ছে পৃষ্ঠা নাম্বার ধরো, তুমি ধরে রাখো, এই যে 82 পেজে যেমন বেশি পড়া নেই, 81 পেজে আছে, 81 পেজটা পড়বা। 81, 83, 84 এগুলো একটু মার্ক করে নাও। 83, 84
ওকে আনাম, ওকে মিস, তাহলে ওকে ওকে। পড়ার জন্য এই 3টা পৃষ্ঠা আমি পড়তে দিলাম, আর হোমওয়ার্কের জন্য কি দিলাম, 2-3টা প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো করে হচ্ছে যে লিখে ছবি দিবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।